নমস্কার। সাহিত্য পাঠের আসর গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। শুধুই সাহিত্যপ্রেমী, বিগত কয়েকটি পর্বে ধারাবাহিকভাবে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাসটি আপনাদের পাঠ করে শুনিয়েছি। তারই ধারাবাহিকতা বজায় রেখে আজ শুরু করছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাসের 7ম পর্বের পাঠ শুরু করবার আগে আপনাদের নিকট বিনীত অনুরোধ, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করে আমাদের পাশে থাকুন। তাহলে শুরু করা যাক আজকের পাঠ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি 7ম পর্ব। ভবানী বাণিজ্যে সন্ধ্যের আগেই ফণী চক্রবর্তীর চণ্ডীমণ্ডপে গিয়ে বসলেন। কার্তিক মাস, বেলা পড়ে একদম ছায়া নিবিড় হয়ে এসেছে। ভেরেন্ডা গাছের বেড়া, তারাবাগানের শেওড়া আকন্দের ঝোপ, বনমরচে লতার ফুলের সুগন্ধ বৈকালের ঠান্ডা বাতাসে। ফণী চক্রবর্তীর বেড়ার পাশে তারই ঝিঙে খেতে ফুল ফুটেছে সন্ধেতে। শালিকের দল কিচকিচ করছে চণ্ডীমণ্ডপের সামনের উঠোনে কার্তিক শাল ধানের গাদার ওপরে। ফণী চক্রবর্তীর সেকেলে চণ্ডীমণ্ডপ, একটা বাহাদুরি কাঠের খুঁটির গায়ে খোদাই করা লেখা আছে, শ্রী শিবসত্য চক্রবর্তী কর্তৃক সন 1172 সালে মাধব ঘরামি ও অক্রুর ঘরামি তৈরি করিল এই চণ্ডীমণ্ডপ, ইহা ঠাকুরের ঘর, ইহা জানিবা। সুতরাং চণ্ডীমণ্ডপের বয়স প্রায় 100 বছর হতে চলেছে। অনেক দূর থেকে লোকে এই চণ্ডীমণ্ডপ দেখতে আসে। খড়ের চালের ছাঁচ ও পাট, রলা ও শলা বাখারির কাজ, ছাঁচ পরনের বাঁশের কাজ, মটকায় 2 লড়াইয়ে পায়রার খড়ের তৈরি ছবি দেখে লোকে তারিফ করে। এমন কাজ এখন নাকি প্রায় লুপ্ত হতে বসেছে এ দেশে। দিনু ভট্টাচার্য বললেন, আরে এখন হয়েছে সব ফাঁকি। সাহেব সুবয় বাংলা করেছে নীলকুঠিতে, তাই দেখি সবাই ভাবে অমনটা করব। এখন যে খড়ের ঘরের রেওয়াজ উঠেই যাচ্ছে, তেমন পাকা ঘরামি বা আজকাল কই। রূপচাঁদ মুখুজ্জে বললেন, সেদিন রাজারামের এক ভাইপো বলেছে সাহেবদের দেশে নাকি কলের গাড়ি উঠেছে, কলে চলে, কাগজে ছাপা করা ছবি নাকি সে দেখে এসেছে। দিনু বললেন, কলে চলে বাবাজি? তাই তো শুনলাম, কালে কালে কতই দেখব। আবার শুনেছ খুড়ো, মেটে তেল বলে এক রকমের তেল উঠেছে পিদিমে জলে, দেখে এসেছে সে কলকাতায়। বাদ দেও, বলে কলির কেতা কলকাতা, আমাদের সর্ষে তেলই ভালো, রেড়ির তেলই ভালো, মেটে তেল কাঠের তেলে আর দরকার নেই বাবাজি। হ্যাঁ বলো ভবানী বাবাজি, একটু রাস্তাঘাটের খবর দাও দিনি, বলো একটু। তুমি তো অনেক দেশ বেরিয়েছ, পাহাড়গুলো কীরকম দেখতি বাবাজি? রূপচাঁদ মুখুজ্জে দিনুর হাত থেকে হুঁকো নিতে নিতে বললেন, থাক, পাহাড়ের কথা এখন থাক। পাহাড় আবার কী রকম? মাটির ঢিবির মতো, আবার কি? দেবনগরের গড়ের মাটির ঢিবি দেখনি? ওই রকম, হয়তো একটু বড়। ভবানী বললেন, দাদামশাই পাহাড় দেখেছেন কোথায়? দেখিনি, তবে শুনেছি। ঠিক। ভবানী এতগুলি বয়োবৃদ্ধ ব্যক্তির সামনে তামাক খাবেন না, তাই হুঁকো নিয়ে আড়ালে চলে গেলেন। ফিরে এসে বললেন, কোথায় আপনারা যেতে চান? ফণী চক্রবর্তী বললেন, আমরা কিছুই জানি নে। ঈশ্বরবোষ্টম শ্বেতগিরি করে, সে নিয়ে যাবে বলেছে। সে আসুক, বসো, তাকে ডাকতে লোক গিয়েছে। ফণী চক্রবর্তীর বড় মেয়ে বিনোদ এই সময়ে চাল ছোলা ভাজা তেল নুন মেখে বাটিতে করে প্রত্যেককে দিয়ে গেল।
তারপর নিয়ে এলো প্রত্যেকের জন্য এক ঘটি করে জল। এর বাড়িতে সন্ধ্যের মজলিসে চাল ছোলা ভাজার বাঁধা ব্যবস্থা। দা কাটা তামাক অবারিত, রোজ 150 আন্দাজ তামাক পড়ে। ফণি চক্রবর্তীর চণ্ডীমণ্ডপের সান্ধ্য আতিথেয়তা এ গাঁয়ে বিখ্যাত। ঈশ্বর বোষ্টম এসে পৌঁছল। ভবানী তাকে বললেন, কোন পথ দিয়ে এদের নিয়ে যাবে গয়াকাশী? ঈশ্বর গড় হয়ে প্রণাম করে বললে, আগে তা যদিসাৎ জিজ্ঞেস করলেন, তবে বলি বর্ধমান স্তক বেশ যাব, তারপর রাস্তা ধরে সোজা এগিয়ে গয়া। বেশ, কি রাস্তা? এগিয়ে ইংরেজি কথায় বলে গ্যাংট্যাং রাস্তা, আমরা বলি অহিল্যেবাইয়ের রাস্তা। কতদিন ধরে সেতুগিরি করছো? তা 20 বছর। একা তো যাই নে, সেতুর দল আছে। বর্ধমান থেকে যায়, চাকদহ থেকে, উলো থেকে যায়। এক আছে ধীরচাঁদ বৈরিগি, বাড়ি হুগলি। এক আছে কুমুদিনী জেলে, বাড়ি হাজরাপাড়া, ওই হুগলি জেলা। রূপচাঁদ মুখুজ্জে বললেন, কুমুদিনী জেলে মেয়ে মানুষ? এগে হ্যাঁ, তিনি মেয়ে মানুষ হলে কি হবে, কত পুরুষকে যে জব্দ করেছেন তার কি বলবো। রূপও তেমনি, জগদ্ধাত্রী কীর্তি মেয়ে। ভবানী বাড়ুজ্জে বললেন, ও ঠিকই বলছে। বর্ধমান দিয়ে গিয়ে ওখানে শেরশার বড় রাস্তা পাওয়া যায়, অহল্যাবাইটাই বাজে। ওটা নবাব শেরশার রাস্তা। কোথাকার নবাব? মুর্শিদাবাদের নবাব, সিরাজদৌলার বাবা। দিনু ভট্টাচ বললেন, হাঁ বাবাজি, এখনো নাকি সাহেব কোম্পানি মুর্শিদাবাদের নবাবকে খাজনা দেয়? ভবানী বললেন, তা হবে, ওসব আমি তত খোঁজ রাখি নে। আজ 2জন সন্ন্যাসীর কথা বলবো আপনাদের, শুনে বড় খুশি হবেন। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তাই বলো বাবাজি, ওসব নবাব টবাবের কথায় দরকার নেই। আমি তো কুয়োর মধ্যেই যেমন ব্যাঙ আছে তেমনি আছি পড়ে। পয়সা নেই যে বিদেশে যাব। বাবাজি ভয়ও পাই, কোথাও চিনি নে। গাঁ থেকে বেরুলি সব বিদেশ বিভুঁই। চাকদা পর্যন্ত গিয়েছি গঙ্গাস্থানের মেলায়, আর ওদিকে গিয়েছি নদে শান্তিপুর। ইছামতি দিয়ে নৌকো বেয়ে রাসের মেলায় নারকেল বিক্রি করতে গিয়েছিলাম বাবাজি, বেশ 2 পয়সা লাভ করেছিলাম সেবার। সবাই ভবানীকে ঘিরে বসলেন। দিনু ভট্টাচ এগিয়ে এসে একেবারে সামনে বসলেন। ভবানী বললেন, আপনারা জানেন কিছুদিন আগে আমার একজন গুরু ভাই এসেছিলেন, ওর আশ্রম হলো মির্জাপুর। দিনু ভট্টাচ বললেন, সে কোথায় বাবাজি? পশ্চিমে, অনেক দূর, সে আপনারা বুঝতে পারবেন না। চমৎকার পাহাড় জঙ্গলের মধ্যে সেখানে এক সাধু থাকেন, আমাদের বাঙালি সাধু। তার নাম ঋষিকেশ পরমহংস। ছোট একখানা ঝুপড়িতে দিনরাত কাটান। নির্জন বনে শিরীষ ফুল আর কাঞ্চন ফুল ফোটে, ময়ূর বেড়ায় পাহাড়ি ঝর্ণার ধারে, আমলকি গাছে আমলকি পাকে। রূপচাঁদ মুখুজ্জে আবেগ ভরে বললেন, বাহ বাহ, আমরা কখনো দেখিনি এমন জায়গা। দিনু ভট্টাচ বললেন, পাহাড় কাকে বলে তাই দেখলাম না জীবনে বাবাজি, তার আবার ঝর্ণা। চন্দ্র চাটুর্যে বললেন, পড়ে আছে গু গোবরের গর্তে, আর দেখেছি কিছু। তুমিও যেমন, বয়স 65 কাছে গিয়ে পৌঁছল। তুমি সেখানে গিয়েছো বাবাজি? ভবানী বললেন, আমি পরমহংস মহারাজের কাছে 6 মাস ছিলাম, তিনিই আমার গুরু। তবে মন্ত্র দীক্ষা আমি নিইনি, তিনি মন্ত্র দেন না কাউকে। মহারাজ কোথাকার? তা নয়, ওদের মহারাজ বলে ডাকা বিধি। ও, সেখানে জঙ্গলে খেতে কি? আমলকি, বেল, বুনো আম, আর এত আতার জঙ্গল পাহাড়ে। 2 ঝুড়ি 10 ঝুড়ি পাকা আতা জঙ্গলের মধ্যে গাছের তলায় রোজ শেয়ালে খেত, সুমিষ্ট আতা। তেমন এখানে চোখেও দেখেননি আপনারা। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তাই বলো বাবাজি, ঈশ্বর বোষ্টমকে সেই হদিশটা দেও দেখি,
খুব করে আতা খেয়ে আসি। চন্দ্র চাটুর্য বললেন, আরে দূর করো আতা, ওইসব সাধু সন্ন্যাসীর দর্শন পেলে তো ইহজন্ম সার্থক হয়ে গেল। বয়স হয়েছে আর আতা খেলে কি হবে ভায়া? তারপর বাবাজি, তারপর সেখানে কাটালুম 6 মাস। সেখান থেকে গেলাম বিঠুর বাল্মীকির আশ্রমে। রূপচাঁদ মুখুজ্জে বললেন, বাল্মীকি মুনি, যিনি মহাভারত লিখেছিলেন? দিনু ভট্টাচ বললেন, তবে তুমি সব জানো, বাল্মীকি মুনি মহাভারত লিখতে যাবেন কেন? লিখেছিলেন রামায়ণ। ঠিক। তারপর সেই আশ্রমেও এক সাধুর সঙ্গে কিছুদিন কাটালাম। রূপচাঁদ বললেন, সেখানে যাবার হদিশটা দেও বাবাজি। সে গৃহী লোকের দ্বারা হবে না, বিশেষ করে ঈশ্বর বৈষ্ণবের সঙ্গে গেলে হবে না। ও আর কত দূর আপনাকে নিয়ে যাবে? বর্ধমান গিয়ে বড় রাস্তা ধরে আপনারা চলে যান গয়া, সেখান থেকে কাশী, কাশী থেকে যাবেন প্রয়াগ। মুনি ভরদ্বাজ বসহি প্রয়াগা, জিনহি রামপদ অতি অনুরাগা। প্রয়াগে সাবেককালে ভরদ্বাজ মুনির আশ্রম ছিল। কুম্ভমেলার সময় সেখানে অনেক সাধু সন্ন্যাসী আসেন। আমি গত কুম্ভমেলার সময় ছিলাম, কিন্তু যাওয়া বড় কষ্ট। হেঁটে যেতে হবে আপনাদের এতটা পথ। শেরশাহ নবাবের রাস্তার ধারে মাঝে মাঝে সরাইখানা আছে, সেখানে যাত্রীরা থাকে, রেঁধে বেড়ে খায়। রূপচাঁদ মুখুজ্জে বললেন, চাল ডাল সব পাবেন সরাইতে, দোকান আছে, তবে দল বেঁধে যাওয়াই ভালো, পথে বিপদ আছে। কিসের বিপদ? সব রকম বিপদ, চোর ডাকাত আছে, ঠগি আছে। বর্ধমান ছাড়িয়ে গয়া পর্যন্ত সারা পথে দারুণ বন পাহাড়, বড় বড় বাঘ ভাল্লুক এসব আছে। ও বাবা! ঈশ্বর বৈষ্ণব বললে, উনি ঠিকই বলেছেন। সেবার খাবরাপোতা থেকে একজন যাত্রী গিয়েছিল গয়ায় যাবে বলে। ওদিকের এক জায়গায় সন্ধেবেলা তিনি বললেন, হাত মুখ ধুতি যাব। আমার কথা শুনলেন না। আমরা এক গাছতলায় 24 জন আছি। তিনি মাঠের দিকে পলাশ গাছের ঝোপের আড়ালে ঘটি নিয়ে চললেন, ব্যাস, আর ফিরলেন না। বাঘে নিয়ে গেল। সবাই একসঙ্গে বলে উঠলেন, বলো কি? হ্যাঁ, সে রাত্রি কি মুশকিল, কান্নাকাটি পড়ে গেল। সকালে কত খুঁজে তেনার রক্তমাখা কাপড় পাওয়া গেল মাটির মধ্যে। তাঁরে টানতে টানতে নিয়ে গিয়েছিল, তার দাগ পাওয়া গেল। রূপচাঁদ বললেন, সর্বনাশ। এমন সময় দেখা গেল নালুপাল এদিকে আসছে। নালুপালকে একটা খেজুর পাতার চাটাই দেওয়া গেল বসতে, কারণ সে আজকাল বড় দোকান করেছে, ব্যবসাতে উন্নতি করেছে, বিয়ে থাওয়া করেছে সম্প্রতি। তার দোকান থেকে ধারে তেল নুন এঁদের মধ্যে অনেককেই আনতে হয়, তাকে খাতির না করে উপায় নেই। দিনু বললেন, এসো নালু, বসো, কি মনে করে? নালু গড় হয়ে সবাইকে একসঙ্গে প্রণাম করে জোর হাতে বললে, আমার একটা আবদার আছে, আপনাদের রাখতেই হবে। আপনারা নাকি তীর্থে যাচ্ছেন শুনলাম। একদিন আমি ব্রাহ্মণ তীর্থযাত্রী ভোজন করাবো, আমার বড় স্বাদ। এখন আপনারা অনুমতি দিন, আমি জিনিস পাঠিয়ে দেব চক্রবর্তী মশাইয়ের বাড়ির। কি কি পাঠাবো হুকুম করেন। চন্দ্র চাটুর্য আর ফণী চক্রবর্তী গাঁয়ের মাতব্বর, তাঁদের নির্দেশের ওপর আর কারো কথা বলার জো নেই এই গ্রামে। এক অবিশ্বাসী রাজারাম রায় ছাড়া। তাঁকে নীলকুঠির দেওয়ান বলে সবাই ভয় করলেও সামাজিক ব্যাপারে কর্তৃত্ব নেই। তিনিও কাউকে বড় একটা মেনে চলেন না। অনেক সময় যা খুশি করেন, সমাজপতিরা ভয়ে চুপ করে থাকেন। চন্দ্র চাটুর্য বললেন, কি ফলার করাবে? নালু হাত জোর করে বললে, আগে যা হুকুম। আধমন সরু চিড়ে, দই, খাঁড় গুড়, ফেনি বাতাসা, কলা, আখ, মঠ। আর ফণী চক্রবর্তী বললেন, মুরকি। মুরকি কত? 10 সের। মঠ কত? 2.5 সের দিও। কেষ্টময়রা ভালো মঠ তৈরি করে।
ওকে আমাদের নাম করে বলো। শক্ত দেখে কড়া পাকের মঠ করে দিলে ফলারের সঙ্গে ভালো লাগবে। চন্দ্র চাটুর্যে বললেন, দক্ষিণে কত দেবে ঠিক করো। আপনারা কি বলেন? তুমি বলো ফণি ভায়া। সবই তো আমি বললাম, এখন তুমি কিছু বলো। ফণি চক্রবর্তী বললেন, 1 সিকি করে দিও আর কি। নালু বললে, বড্ড বেশি হচ্ছে কর্তা, মরে যাব। 20 জন ব্রাহ্মণকে 20 সিকি দিতে হলেই। মরবে না, আমাদের আশীর্বাদে তোমার ভালোই হবে। একটি ছেলেও হয়েছে না? আগে সে আমার ছেলে নয়, আপনারই ছেলে। চন্দ্র চাটুর্যে অন্যদিকে মুখ ফিরিয়ে হাসলেন। নালুপাল শেষে একটি দুয়ানি দক্ষিণেতে রাজি করিয়ে বাইরে চলে গেল, বোধহয় তামাক খেতে। এইবার চন্দ্র চাটুর্যে বললেন, হ্যাঁ ভায়া, নালু কি বলে গেল? কি? তোমার স্বভাব চরিত্রের এতদিন যাই থাক, আজকাল বুড়ো বয়সে ভালো হয়েছে বলে ভাবতাম। নালুর বউয়ের সঙ্গে ভাবসাব কতদিনের। সবাই হো হো করে হেসে উঠল। রাগে ফণি চক্রবর্তী জোরে জোরে তামাক টানতে টানতে বললেন, ওই তো চন্দরদা, এখনো মনের সন্দেহ গেল না। চন্দ্র চাটুর্যে কিছুক্ষণ পরে ভবানীকে বললেন, বাবা, নালুপালের ফলার কবে হবে তুমি দিন ঠিক করে দাও। ভবানী বাণিজ্যে বললেন, নালুপালের ফলারের কথায় মনে পড়ল মামা একটা কথা। ঝাঁসির কাছে ভরসুত বলে একটা জায়গা আছে, সেখানে অম্বিকা দেবীর মন্দিরে কার্তিক মাসে মেলা হয় খুব বড়। সেখানে আছি, ভিক্ষে করে খাই। কাছে এক রাজার ছেলে থাকেন, সাধু সন্ন্যাসীর বড় ভক্ত। আমাকে বললেন, কি করে খান? আমি বললাম, ভিক্ষে করি। তিনি সেদিন থেকে দুজনের উপযুক্ত ভাত, রুটি, তরকারি, দই, পায়েস, লাড্ডু পাঠিয়ে দিতেন। যখন খুব ভাব হয়ে গেল, তখন একদিন তিনি তাঁর জীবনের কাহিনী বললেন আমার কাছে। জয়পুরের কাছে উড়িয়ানা বলে এক রাজা আছে, তিনি তার বড় রাজকুমার। তাঁর বাপের আরও অনেক ছেলেপিলে। মিতাক্ষরা বলে বড় ছেলেই রাজ্যের রাজা হবে বুড়ো রাজার পরে। তাই জেনে ছোট রানী সৎ ছেলেকে বিষ দেয় খাবারের সঙ্গে। দিনু ভট্টাচার্য বলে উঠলেন, এ যে রামায়ণ বাবাজি। তাই অর্থ আর যশমান বড় খারাপ জিনিস মামা, সেই জন্যেই ওসব ছেড়ে দিয়েছিলাম। তারপর শুনুন, এমন চক্রান্ত আরম্ভ হলো রাজবাড়িতে যে সেখানে থাকা আর চলে না। তিনি তার স্ত্রী পুত্র নিয়ে ভরসুদ গ্রামে একটা ছোট বাড়িতে থাকেন। নিজের পরিচয় দিতেন না কাউকে। আমার কাছে বলতেন, রাজা হতে তিনি আর চান না। রাজরাজরাদের কাণ্ড দেখে তাঁর ঘেন্না ধরে গিয়েছে রাজপদের ওপর। ফণি চক্রবর্তী বললেন, তখনও তিনি রাজা হননি কেন? বুড়ো তখনও বেঁচে, তাঁর বয়স তখন প্রায় 80। এই ছেলেই আমার সমবয়সী। আহা, অনেক দিন পরে আবার সেই কথা মনে পড়ল। অম্বিকা দেবীর মন্দিরে পূর্ব দিকের পাথর বাঁধানো চাতালে বসে জ্যোৎস্না রাত্রে দুজনে বসে গল্প করতাম। সেসব কি দিনই গিয়েছে। সামনে মস্ত বড় পুকুর, পুকুরের ওপারে রামজির মন্দির। কি সুন্দর জায়গাটি ছিল। তার ছোট সৎমা বিষ দিয়েছিল খাবারের সঙ্গে। কেবল এক বিশ্বস্ত চাকর জানতে পেরে তাঁকে খেতে বারণ করে। তিনি খাওয়ার ভান করে বলেন যে তাঁর শরীর কেমন করছে, মাথা ঝিমঝিম করছে, এই বলে নিজের ঘরে শুয়ে পড়েন গিয়ে। ছোট সৎমা শুনে হেসেছিল। তাও তিনি শুনেছিলেন সেই বিশ্বস্ত চাকরের মুখে। সেই রাত্রেই তিনি রাজবাড়ি থেকে পালিয়ে আসেন, কারণ শুনলেন ভীষণ ষড়যন্ত্র চলেছে ভেতরে ভেতরে। ছোট রানীর দল তাঁকে মারবেই। বুড়ো রাজা অকর্মণ্য, ছোট রানীর হাতের খেলার পুতুল। দিনু ভট্টাচার্য বললেন, না পালালি মঘা, এরাবি কঘা। অমন সৎমা সব করতে পারে। বাবা, শুনেও গা কেমন করে। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তারপর আর কি? আমি সেখানে 2 মাস ছিলাম। এই 2 মাসের প্রত্যেক দিন 2টি বেলা অম্বিকা মন্দিরের ধর্মশালায় আমার জন্য খাবার পাঠাতেন। কত জ্ঞানের কথা বলতেন।
দুঃখ করতেন যে রাজার ছেলে না হয়ে গরিবের ঘরে জন্মালে শান্তি পেতেন। আমার সঙ্গে বেদান্ত আলোচনা করতেন। তার স্ত্রীকেও আমি দেখেছি, অম্বিকা মন্দিরে পুজো দিতে আসতেন। রাজপুত মেয়ে, খুব লম্বা আর জোয়ান চেহারা, নাকে মস্ত বড় ফাঁদি নথ। একদিন দেখি ফর্সি টেনে তামাক খাচ্ছেন। রূপচাঁদ মুখুজ্জে অবাক হয়ে বললেন, মেয়ে মানসে? ও দেশে খায়, রেওয়াজ আছে। বড় সুন্দর চেহারা, যেন জোরালো দুর্গা প্রতিমা। অসুর মারলেই হয়। আমি ভাবতাম, না জানি এর সেই সৎ শাশুড়িটি কেমন, যিনি একেও জব্দ করে রেখেছেন। মাস 2 পরে আমি ওখান থেকে বিঠুর চলে এলাম, কানপুরের কাছে। ঝাঁসির রানী লক্ষ্মীবাইকে একদিন দেখেছিলাম অম্বিকা পুজো করতে। তারপর শুনেছিলাম ইংরেজদের সঙ্গে লড়াই করতে গিয়ে ঝাঁসির রানী মারা পড়েছেন। পরমা সুন্দরী ছিলেন, তবে ও দেশের মেয়ে, জোয়ান চেহারা। বলো কি বাবাজি, এ যে সব অদ্ভুত কথা শোনালে। মেয়ে মানুষ যুদ্ধ করলে কোম্পানির সঙ্গে? ওসব কথা কখনো শুনিনি। কোন দেশের কথা এসব? শুনবেন কি মামা, গাঁ ছেড়ে কখনো কোথাও বেরোলেন না তো, কিছু দেখলেনও না। এবার যদি যান। এই সময় নালুপাল আবার ব্যস্ত হয়ে এসে ঢুকলো। সে বাড়ি চলে যাবে, হাটবার। তার অনেক কাজ বাকি, দিনটা ধার্য করে দিলে সে চলে যেতে পারে। ভবানী বাণিজ্যে বললেন, সামনের পূর্ণিমার রাত্রে দিন ধার্য রইল। কি বলেন মামা, সেদিন কারো অসুবিধা হবে? রূপচাঁদ মুখুজ্জে বললেন, আমার বাতের ব্যামো, পূর্ণিমিতে আমি লক্ষ্মীর দ্রব্যি খাবো না, তাতে কোনো ক্ষতি নেই। ফল, দুধ, মঠ এসব খাবো। ওই দিনই রইল ধার্য। ঈশ্বর বোষ্টম এতক্ষণ চুপ করে ভবানীর গল্প শুনছিল, কোনো কথা বলেনি। এইবার সে বলে উঠল, আপনারা কোথাকার রানীর কথা বললেন? লড়াই করলেন কাদের সঙ্গে? ও কথা শুনে আমার কেবলই মনে পড়ছে কুমুদিনী জেলের কথা। দিনু ভট্টাচার্য বললেন, বস, কিসি আর কিসি। কোথায় সেই কোথাকার রানী লক্ষ্মীবাই আর কোথায় কুমুদিনী জেলে? কেডা সে? ঈশ্বর বোষ্টম একেবারে উত্তেজনার মুখে উঠে দাঁড়িয়েছে। 2 হাত নেড়ে বললে, আগে ও কথা বলবেন না খুড়ো ঠাকুর। আপনি সেথ কুমুদিনী জেলেকে জানেন না, দেখেননি তাই বলছেন। তারে যদি দেখতেন তবে আপনারই বলতেই হতো। হ্যাঁ, একখানা মেয়ে ছেলে বটে। এই দশাশই চেহারা, দেখতেও দশভুজ পীর্তিমের মতো, তেমনি সাহস আর বুদ্ধি। একবার আমাদের মধ্যেই দুজনের ভেদ বমির ব্যারাম হলো গয়া যাবার পথে। নিজের হাতে তাদের কি সেবাটা করতে দেখলাম, মায়ের মতো। একবার গয়ালি পান্ডার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করলেন যাত্রীদের টাকা মোচড় দিয়ে আদায় করা নিয়ে। সে কি চেহারা! বললে, তুমি জানো আমার নাম কুমুদিনী, আমি ফি বছর 200 যাত্রী গয়ায় নিয়ে আসি। গোলমাল করবা তো এইসব যাত্রী আমি অন্য গয়ালি পান্ডার কাছে নিয়ে যাব। পান্ডা ভয়ে চুপ, আর কথাটি নেই। সেথদের মান না রাখলে যাত্রী হাতছাড়া হয়, বুঝলেন না? অমন মেয়ে মানুষ আমি দেখিনি। কেউ কাছে ঘেঁষে একটা ফষ্টি নষ্টি করুক দেখি, বাবা, কারো সাধ্যি আছে? নিজের মান রাখতে কি করে হয় তা সে জানে। ভবানী বাণিজ্য বললেন, একবার নিয়ে এসো না এখানে দেখি। ভবানীর কথায় সবাই সায় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, আনো না, তোমার তো জানা শুনো, আমরা দেখি একবার। ঈশ্বর বোষ্টম চুপ করে রইল। দিনু ভট্টাচার্য বললেন, কি পারবে না? ঈশ্বর বোষ্টম বললেন, আগে তাঁর মান বেশি, সেথুদের তিনি মোড়ল, আমার কথায় তিনি এখানে আসবেন না। বাড়িও অনেক দূর, সেই হুগলি জেলায়, গাঁ জানি নে। আমরা সবে কেস্তার হই ফি কার্তিক মাসে বর্ধমান শহরে কেবল চক্করতীর সরাইয়ে। আপনারা যদি তীর্থি যান তবে তো তেনার সঙ্গে দেখা হবেই। চললাম এখন তাহলে।
ভবানী বাণুজ্যে বললেন, এখানে জঙ্গলের মধ্যে এক যে সেই সন্ন্যাসিনী আছে, খেপি বলে ডাকে, আপনারা কেউ গিয়েছেন? গিয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদের। ফণী চক্রবর্তী বললেন, ওসব জায়গায় ব্রাহ্মণের গেলে মান থাকে না। শুনেছি সে মাগি নাকি যাতে বুনো। তুমিও বাবাজি সেখানে আর যেও না। মাফ করবেন মামা, ওখানে আপনাদের মান আমি রাখতে পারবো না। ভগবানের নাম করলে সব সমান, বুনো আর ব্রাহ্মণ কি মামা? ফণী চক্রবর্তী আশ্চর্য হয়ে বললেন, বুনো আর ব্রাহ্মণ সমান? সবাই অবাক চোখে ভবানীর দিকে চেয়ে রইল। দীর্ঘশ্বাস ফেলে চন্দ্র চাটুর্যে বললেন, ওই দুঃখেই তো রাজা না হয়ে ফকির হয়ে রইলাম বাবা। সবাই হো হো করে হেসে উঠল তাঁর কথায়। ফণী চক্রবর্তী বললেন, দাদার আমার কেবল রগর আর রগর। তারপর আসল কথার কি ঠিকঠাক হলো? কে কে যাচ্ছ, কবে যাচ্ছ, নালুপাল কবে খাওয়াবে ঠিক করো। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তুমি আর চন্দ্র ভায়া তো নিশ্চয়ই যাচ্ছ। একেবারে নিশ্চয়। আর কে যাবে? ঈশ্বর। ঈশ্বর বোষ্টম বললে, জেলে পাড়ার মধ্যেই যাবে ভগীরথ জেলের বড় বউ, পাগলা জেলের মা, আমাদের পাড়ার নরহরির বউ, ব্রাহ্মণ পাড়ায় আপনারা দুজন, হামিদপুর থেকে 7 জন, সব আমাদের খদ্দের। পূর্ণিমের পরের দিন রওনা হওয়া যাবে। আমাকে আবার বর্ধমানে বীরচাঁদ বৈরাগী আর কুমুদিনী জেলের দলের সঙ্গে মিশতে হবে। কার্তিক পুজোর দিন রানীগঞ্জে এক সরাই আছে, সেখানে 2 দিন থেকে জিরিয়ে নিয়ে তবে আবার রওনা। রানীগঞ্জের সরাইতে 2-3 দল আমাদের সঙ্গে মিশবে, সব বলা কওয়া থাকে। রূপচাঁদ মুখুজ্জে বললেন, আমি বড় ছেলেটারে বলে দেখি, সে আবার কি বলে। আমার আর সে জুত নেই ভায়া। ভবানীর মুখে শুনে বড্ড ইচ্ছে করে ছুটে চলে যাই সেই সন্ন্যাসী ঠাকুরের আশ্রমে। ওই সব ফুল ফোটা, আমলকি গাছে আমলকি ফল, ময়ূর চড়ছে, বড্ড দেখতে ইচ্ছে করে। কখনো কিছু দেখলাম না বাবাজি জীবনে। ঈশ্বর বোষ্টম বললে, যাবেন মুখুজ্জে মশাই? আমার জানাশুনো আছে সব জায়গায়, কিছু কম করে নেবে পাণ্ডারা। চন্দ্র চাটুর্য বললেন, তাই চলো ভায়া, আমরা 5 জন আছি, একরকম হয়ে যাবে, আটকাবে না। ধার্মিক নালুপালের তীর্থযাত্রী সেবার দিন চন্দ্র চাটুর্যের বাড়িতে খাঁটি তীর্থযাত্রী ছাড়া আরও লোক দেখা গেল যারা তীর্থযাত্রী নয়, যেমন ভবানী বাণুজ্যে, দেওয়ান রাজারাম ও নীলমণি সমাদ্দার। শেষের লোকটি ব্রাহ্মণও নয়। খোকাকে নিয়ে তিলু এসেছিল ভোজে সাহায্য করতে। ভবানী নিজের হাতে পাতা কেটে এনে ধুয়ে ভেতরের বাড়ির রোয়াকে পাতা পেতে দিলেন। তিলু 7-8 কাঠা সরু বেনামুরি ধানের চিঁড়ে ধুয়ে একটা বড় গামলায় রেখে দিয়ে মুরকি বাঁচতে বসল। পৃথক একটা বারকোষে পাশে বসানো। রূপচাঁদ মুখুজ্জে একগাল হেসে বললেন, না, নালুপাল জোগাড় করেছে ভালো, মনটা ভালো ছোকরার। তিলু এ গ্রামের মেয়ে, ব্রাহ্মণেরা খেতে বসলে সে চিঁড়ে মুরকি মঠ যার যা লাগে পরিবেশন করতে লাগলো। চন্দ্র চাটুর্যে নিজে খেতে বসেননি, কারণ তাঁর বাড়িতে খাওয়া দাওয়া হচ্ছে, তিনি গৃহস্বামী, সবার পরে খাবেন। আর খাননি ভবানী বাণুজ্যে। স্বামী স্ত্রীতে মিলে এমন সুন্দরভাবে ওরা পরিবেশন করলে যে সকলেই সমানভাবে সব জিনিস খেতে পেলে। নয়তো এসব ক্ষেত্রে পাড়া গাঁয়ে সাধারণত যার বাড়ি তার নিভৃত কোণের হাঁড়ি কলসির মধ্যে অর্ধেক ভালো জিনিস গিয়ে ঢোকে সকলের অলক্ষিতে। ফণী চক্রবর্তী বললেন, বেশ মঠ করেছে কড়াপাকের, কেষ্টময়রা কারিগর ভালো। ওহে ভবানী, আর 2খানা মঠ এ পাতে দিও। রূপচাঁদ মুখুজ্জে বললেন, তবে ওই সঙ্গে আমাকেও 1খানা। তিলু হেসে বললে, লজ্জা করছেন কেন কাকা, আপনাকে কখানা দেব বলুন না? 2খানা না 3খানা? না মা, 2খানা দাও।
বেশ খেতে হয়েছে। এর কাছে আর খাড় গুড় লাগে? আর একখানা? না মা, না মা, আচ্ছা দাও না হয়, ছাড়বে না যখন তুমি। রূপচাঁদ মুখুজ্জে দেখলেন তিলুর সুগৌর সুপুষ্ট বাউটি ঘুরানো হাতখানি তাঁর পাতে আরও দুখানা করা পাকের কাঁচা সোনার রঙের মঠ ফেলে দিলে। অনেক দিন গরিব রূপচাঁদ মুখুজ্জে এমন চমৎকার ফলার করেননি, এমন মঠ দিয়ে মেখে। এই মঠের কথা মনে ছিল রূপচাঁদ মুখুজ্জের। গয়া যাবার পথে গ্যাংট্যাং রোডের ওপর বারকাট্টা নামক অরণ্য পর্বত সংকুল জায়গায় বড্ড বিপদের মধ্যে পড়ে একটা গাছের তলায় ওদের ছোট্ট দলটি আশ্রয় নিয়েছিল অন্ধকার রাত্রে। ডাকাতেরা তাঁদের চারিধার থেকে ঘিরে ফেলে সর্বস্ব কেড়ে নিয়েছিল। ভাগ্যে তাঁদের বড় দলটি আগে চলে গিয়ে এক সরকারি চটিতে আশ্রয় গ্রহণ করেছিল, তাই রক্ষে। দলের টাকা কড়ি সব ছিল সেই বড় দলের কাছে। কেন যে সে রাত্রে অন্ধকার মাঠের আর বন পাহাড়ের নির্জন ভীষণ রূপের দিকে চেয়ে নিরীহ রূপচাঁদ মুখুজ্জের মনে হঠাৎ তিলুর বাউটি ঘোরানো হাতের মঠ পরিবেশনের ছবিটা মনে এসেছিল, তা তিনি কি করে বলবেন। তবুও সে রাত্রে রূপচাঁদ মুখুজ্জে একটা নতুন জীবন রসের সন্ধান পেয়েছিলেন যেন। এতদিন পরে তাঁর ক্ষুদ্র গ্রাম থেকে বহু দূরে, তাঁর গত 50 বৎসরের জীবন থেকে বহু দূরে এসে জীবনটাকে যেন নতুন করে তিনি চিনতে পারলেন। স্ত্রী নেই, আজ 20 বৎসরের ওপর মারা গিয়েছে, সেও যেন স্বপ্ন। এত দূর থেকে সব যেন স্বপ্ন বলে মনে হয়। ইছামতির ধারের তাঁর সেই ক্ষুদ্র গ্রামটিতে এখনই নিবারণ গয়লার বেগুনের ক্ষেতে হয়তো তাঁর ছাগলটা ঢুকে পড়েছে। ওরা তাড়াহুড়ো করছে লাঠি নিয়ে। তাঁর বড় ছেলে যতীন হয়তো আজ বাড়ি এসেছে। পুবের এরো ঘরে বৌমা ও 2 মেয়েকে নিয়ে শুয়ে আছে বেচারি খোকা। মাত্র 5 টাকা মাইনেতে সাতক্ষীরের নবাবুদের তরফে কাজ করে। 2-3 মাস অন্তর একবার বাড়ি আসতে পারে। ছেলে মেয়েগুলোর জন্যে মনটা কেমন করলেও চোখের দেখা দেখতে পায় না। গরিবের অদৃষ্টে এরকমই হয়। বড় ভালো ছেলে তাঁর। যখন কথাবার্তা সব ঠিকঠাক হলো গয়া কাশি আসবার, তখন বড় খোকা এসে দাঁড়িয়ে বললে, বাবা, তোমার কাছে টাকা কড়ি আছে? আছে কিছু। কত? তা 30 টাকা হবে। ছোবায় পুঁতে রেখে দিয়েছিলাম সময়ে অসময়ের জন্যে। ওতেই হবে খুনু। বাবা শোনো, ওতে হবে না। আমি তোমায়, হবে রে হবে, আর দিতে হবে না তোরে। জোর করে 15টি টাকা বড় খোকা দিয়েছিল তার উরুনির মুড়োতে বেঁধে। চোখে জল আসে সেসব কথা ভাবলে। কি সুন্দর তারাভরা আকাশ, কি চমৎকার চওড়া মুক্ত মাঠটা, এক সারি ভূতের মতো অন্ধকার গাছগুলো। চোখে জল আসে খোকার সেই মুখ মনে হলে। মন কেমন করে ওঠে গরিব ছেলেটার জন্যে। একখানা ফরাস ডাঙ্গার ধুতি কখনো পরাতে পারেননি ওকে। সামান্য জমানবিশের কাজে কি বা উপার্জন? বায়ুভূত নিরালম্ব কোনো ভাসমান আত্মার মতো তিনি বেরিয়ে বেড়াচ্ছেন অন্ধকার জগতের পথে পথে। কোথায় রলি খোকা, কোথায় রলি নাতনি দুটি? জ্যৈষ্ঠ মাসে আবার চন্দ্র চাটুর্যের চণ্ডী মণ্ডপে নালুপালের ব্রাহ্মণ ভোজন হচ্ছে। যারা তীর্থ থেকে ফিরেছে সেই সব মহাভাগ্যবান লোকের আজ আবার নালুপাল ফলার করাবে। জ্যৈষ্ঠ মাসের দুপুর। নালুপাল গলায় কাপড় দিয়ে হাত জোর করে দূরে দাঁড়িয়ে সব তদারক করছে। আম কাঁঠাল জড়ো করা হয়েছে ব্রাহ্মণ ভোজনের জন্যে। সকলেই এসেছেন। ফণী চক্রবর্তী, চন্দ্র চাটুর্যে, ঈশ্বর বোষ্টম, নীলমণি সমাদ্দার। নেই কেবল রূপচাঁদ মুখুজ্জে। তিনি কাশীর পথে
দেহ রেখেছেন। সে খবর ওরা চিঠি লিখে জানিয়েছিলেন, কিন্তু যতীন সে চিঠি পায়নি। নীলমণি সমাদ্দারের কাছে চন্দ্র চাটুর্যে তীর্থভ্রমণের গল্প করছিলেন। গ্যাংটং রোডের এক জায়গায় কিভাবে ডাকাতের হাতে পড়েছিলেন, গয়ালি পান্ডা কি অদ্ভুত উপায়ে তাদের খাতা থেকে তাঁর পিতামহ বিষ্ণুরাম চাটুর্যের নাম উদ্ধার করে তাঁকে শোনালে। নীলমণি সমাদ্দার বললেন, রূপচাঁদ কাকার কথা ভাবলি বড় কষ্ট হয়। পুণ্যি ছিল খুব, কাশীর পথে মারা গেলেন। কি হয়েছিল? চন্দ্র চাটুর্য বললেন, আমরা কিছু ধরতে পারিনি ভায়া। বিকারের ঘরে কেবলই বলতো, খোকা কোথায়, আমার খোকা কোথায়? খোকা, আমি তামাক খাবো। আহা, সেদিন যতীন শুনে ডুকরে কেঁদে উঠল। নীলমণি বললেন, যতীন বড় পিতৃভক্ত ছেলে। উভয়ে উভয়কে ভালো না বাসলি ভক্তি আসে না ভায়া। রূপচাঁদ কাকাও ছেলে বলতি অজ্ঞান, চিরটাকাল দেখে এসেছি। নালুপাল খুব আয়োজন করেছিল। চিঁড়ে যেমন সরু, জ্যৈষ্ঠ মাসে ভালো আম কাঁঠালও প্রচুর। ফণি চক্রবর্তী ঘন আওটানো দুধের সঙ্গে মুরগি আর আম কাঁঠালের রস মাখতে মাখতে বললেন, চন্দরদা, সেই আর এই ভাবিনি যে আবার ফিরে আসব। কুমুদিনী জেলের দলের সেই সাতকড়ি আমাদের আগেই বলেছিল, বর্ধমান পার হবেন তো ডাকাতির দল পেছনে লাগবে। ঠিক হলো কি তাই? আমার কেবল মনে হচ্ছে সেই পাহাড়ের তলাটা, ঝর্ণা বয়ে যাচ্ছে, বড় বড় কি গাছের ছায়া। রূপচাঁদ কাকা যেখানে দাহ রাখলেন, অমনি জায়গাটা বুড়ো ভালোবাসত। আমাকে কেবল বলে, এ যেন সেই বাল্মীকি মুনির আশ্রম। নালুপাল হাত জোর করে বললে, আমার বড্ড ভাগ্যি, আপনারা সেবা করলেন, গরিবের দুটো খুদ। আশীর্বাদ করবেন, ছেলেটা হয়েছে যেন বেঁচে থাকে, বংশটা বজায় থাকে। ভবানী বাণিজ্যে ফিরে এলে বিলু বললে, আপনার সোহাগের স্ত্রী কোথায়? এখনো ফিরলেন না যে? খোকা কেঁদে কেঁদে এইমাত্র ঘুমিয়ে পড়ল। তার এখনো খাওয়া হয়নি, এই তো সবে ব্রাহ্মণ ভোজন শেষ হলো। নীলু শুয়েছিল বোধহয় ঘরের মধ্যে। অপরাহ্ন বেলা স্বামীর গলার সুর শুনে ধর্মর করে ঘুমের থেকে উঠে ছুটে বাইরে এসে বলল, এসো এসো নাগর, কতক্ষণ দেখিনি যে। বলি, কি দিয়ে ফলার করলে, কি দিয়ে ফলার করলে? ভবানী মুখ গম্ভীর করে বললেন, বয়সে যত বুড়ো হচ্ছ ততই অশ্লীল বাক্যগুলো যেন মুখের আগায় খই ফুটছে। কই, তোমার দিদি তো কখনো? বিলু বললে, না না, দিদির যে 7 খুন মাপ। দিদি কখনো খারাপ কিছু করতে পারে? দিদির যে স্বর্গের অপ্সরী। বলি, সে আমাদের দেখার দরকার নেই। আমাদের খাবার কই? চিড়ে মুরগি? আমরা হচ্ছি ডোম ডোকলা, ছেচতলায় বসে চিড়ে মুরগি খাবো, হাত তুলি বলতে বলতে বাড়ি যাব। সত্যি নাকি? নীলু মুখ টিপে হাসছিল। এবার সামনে এসে বললে, থাক গো, নাগরের মুখ শুকিয়ে গিয়েছে, আর বলো না দিদি, আমারই যেন কষ্ট হচ্ছে। উনি আবার যা তা কথা শুনতে পারেন না। বলেন, কি একটা সংস্কৃত কথা, আমার মুখ দিয়ে কি আর বেরোয় দিদি? ভবানী বাণিজ্যের বাড়িতে একখানা মাত্র 4 চালা ঘর, আর উত্তরের পোতায় একখানা ছোট 2 চালা ঘর। ছোট ঘরটাতে ভবানী বাণিজ্যে নিজে থাকেন এবং অবসর সময়ে শাস্ত্র পাঠ করেন বসে। তিলু এই ঘরেই থাকে তার সঙ্গে। বিলু আর নীলু থাকে বড় 4 চালা ঘরটাতে। খোকা ছোট ঘরে তার মার সঙ্গে থাকে অবশ্যই। নীলু হঠাৎ ভবানী বাণিজ্যের হাত ধরে টেনে নিয়ে গেল বড় ঘরটাতে। খোকা সেখানে শুয়ে ঘুমুচ্ছে। ভবানী দেখলেন খোকা চিত হয়ে শুয়ে আছে, টানা টানা চোখ দুটি নিদ্রিত নারায়ণের মতো নিমীলিত।
ভবানী বাড়ুজ্যে শিশুকে ওঠাতে গেলে নীলু বলে উঠল, ফুন্টকে উঠিও না বলে দিচ্ছি, এমন কাঁদবে তখন সামলাবে কেডা। ভবানী তাকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে বসালেন। খোকা চোখ বুজিয়েই চুপ করে বসে রইল, নড়লেও না চড়লেও না। কি সুন্দর দেখাচ্ছিল ওকে, কি নিষ্পাপ মুখখানা। সমগ্র জগৎ রহস্য যেন এই শিশুর পেছনে অসীম প্রতীক্ষায় দাঁড়িয়ে। মহরলোক থেকে নিম্নতম ভূমি পর্যন্ত ওর পাদস্পর্শের ও খেয়ালি লীলার জন্যে উৎসুক হয়ে আছে। তারায় তারায় সে আশা নিরাশার বাণী জ্যোতির অক্ষরে লেখা হয়ে গেল। নীলু বললে, ওর ঘাড় ভেঙে যাবে, ঘাড় ভেঙে যাবে। কি আপনি, কচি ঘাড় না? বিলু ছুটে এসে খোকাকে আবার শুইয়ে দিলে। সে যেমন নিঃশব্দে বসেছিল তেমনি নিঃশব্দে ঘুমোতে লাগলো। বিলু ও নীলু স্বামীর দুদিকে দুজন বসল। বিলু বললে, পচা গরম পড়েছে আজ, গাছের পাতাটি নড়ছে না। জানেন, আমাদের দুখানা কাঁঠালই পেকে উঠেছে। পাকা কাঁঠালের গন্ধ ভুরভুর করছিল ঘরের গুমোট বাতাসে। বিলুর খুশির সুরে ভবানীর বড় স্নেহ হলো ওর ওপরে। বললেন, দুটোই পেকেছে, রস না খাজা? বেলতলি আর কদমার কাঁঠাল, একখানা রসা একখানা খাজা, খাবেন রাত্রি? আমি বুঝি বকাসুর, এই খেয়ে এসে আবার যা পাবো তাই খাবো। বিলু বললে, আপনি যদি না খান তবে আমরা খেতে পাচ্ছি নে। অমন ভালো কাঁঠালটা নষ্ট হয়ে যাবে পাক ওজোর হয়ে। একটাই কোষ খান, দিও রাত্রে। না, এখনই খেতে হবে। নীলু এখনই কাঁঠাল খাবার জন্যই আমারে বলেছে। ছেলে মানুষ তো নোলা বেশি। ছেলে মানুষ আবার কি, 30-এর ওপর বয়স হতে চলল এখনো। থাক, আপনার আর অন্তঃশাস্ত্র বলতে হবে না। আমাদের সব দোষ, দিদির সব গুণ। ভবানী হেসে বললেন, আচ্ছা দাও, এক কোষ কাঁঠাল খেলেই যদি তোমাদের খাওয়ার পথ খুলে যায় তো যাক। সন্ধ্যার পর তিলু এলো ছোট ঘরখানাতে। বিলু দিয়ে গেল খোকাকে ওর মায়ের কাছে এ ঘরে। ভবানী বললেন, কেমন খেলে? ভালো। আপনি? খুব ভালো। তোমার বোনদের রাগ হয়েছে আমরা খেয়ে এলাম বলে, কিছু আনলাম না। ওরা রাগ করতেই পারে। সে আমি ঠিক করে এনেছি গো, আপনারে আর বলতে হবে না। দুটো সরু চিড়ে ওদের জন্যই আনিনি বুঝি মামিমার কাছ থেকে চেয়ে। ওগো, আজ আপনিও ওদের ঘরে শুলে পারতেন। যাব? যান, ওদের মনে কষ্ট হবে। একে তো খেয়ে এলাম আমরা দুজন খোকাকে ওদের ঘাড়ে ফেলে। আবার এ ঘরে যদি আপনি থাকেন তবে কি মনে করবে ওরা? আপনি চলে যান। তোমার পড়া তাহলে আর হবে না। ঈশোপনিষদ আজ শেষ করব ভেবেছিলাম। 14 শ্লোকটা আজ বুঝিয়ে নেব ভেবেছিলাম। হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যাপি হিতং মুখং তৎ ত্বং পূষন্ন পাবৃণু সত্যধর্মায় দৃষ্টায়। হে পূষণ অর্থাৎ সূর্যদেব, মুখের আবরণ সরাও যাতে আমরা সত্যকে দর্শন করতে পারি। সোনার পাত্র দিয়ে সত্যের মুখ আবৃত, তাই বলছে। বেদে সূর্যকে কবির জ্যোতিস্বরূপ বলেছে। কবির স্বর্গীয় জ্যোতির স্বরূপ হচ্ছে সূর্যদেব। আমি আজ বসে বসে 14 এই শ্লোকটা পড়ি। নারদ ভক্তিসূত্র ধরাবেন বলেছিলেন, কাল ধরাবেন। বসুন, আর একটুখানি বসুন, আপনাকে কতক্ষণ দেখিনি। বেশ, বসি। যদি আজ মরে যাই আপনি খোকাকে যত্ন করবেন? ও মা, একটা দুঃখের কথাও বলবেন না? শুধু একটা ও আবার কি? তুমি আর আমি এই গাঁয়ের মাটিতে একটা বংশ তৈরি করে রেখে যাব। আমি বেশ দেখতে পাচ্ছি। এই আমাদের বাঁশ বাগানের ভিটেতে 5 পুরুষ বাস করবে, ধানের গোলা করবে, লাঙ্গল খামার করবে, গরুর গোয়াল করবে।
তিলু স্বামীর কোলে মাথা রেখে শুয়ে পড়ল। স্বামীর মুখের দিকে চেয়ে চেয়ে বললে, আপনারে ফেলে থাকতে চায় না আমার মন। মনটার মধ্যে বড্ড কেমন করে। আপনার মন কেমন করে আমার জন্যে? অবজানন্তি মাং মূঢ়া মানুষী তনুমাশ্রিতং। আপনি ভাবছেন আমি সামান্য মেয়ে মানুষ? আমি মূঢ় তাই এমনি ভাবছেন? কে জানেন আমি? ভবানী তিলুর রঙ্গভঙ্গি মাখানো সুন্দর ডাগর চোখ দুটিতে চুম্বন করে ওর চুলের রাশ জোরে করে মুঠো বেঁধে ধরে বললেন, তুমি হলে দেবী, তোমাকে চিনতে আমার দেরি নেই। কি মোচার ঘণ্টই করো, কি কচুর শাকই রাঁধো, ঝালির পাক মুখে দেবার জো নেই। যেমন বর্ণ তেমনি গন্ধ, আকারও সদৃশ প্রাজ্ঞ। তিলু রাগ দেখিয়ে স্বামীর কোল থেকে মাথা তুলে নিয়ে বললে, বিশ্বাসঘাতকং স্তং। আমার রান্না কচুর শাক খারাপ? এ পর্যন্ত কেউ? ভুল সংস্কৃত হলো যে। কানমলা খাও, এর নাম ব্যাকরণ পড়া হচ্ছে না? কি হবে ও কথাটা? কি বিভক্তি হবে? এখন আমি বলতে পারছি না, ঘুম আসছে। সারাদিনের খাটুনি গিয়েছে কেমন ধারা। অতগুলো লোকের চিঁড়ে এক হাতে ঝেড়েছি, বেছেছি, ভিজিয়েছি, আম কাঁঠাল ছাড়িয়েছি। তুমি ঘুমো, আমি ও ঘরে যাই। বিলু নীলু স্বামীকে দেখে আশ্চর্য হয়ে গেল। বিলু বললে, নাগর যে পথ ভুলে, কার মুখ দেখে আজ উঠিছি না জানি। বিলু বললে, আপনাকে আজ ঘুমোতে দেব না, সারা রাত গল্প করব। নীলু, কি বলিস? তার আর কথা, বলে, কালো চোখের আংরা কেন রে মন ভোমরা। কাঁঠাল খাবেন তো? খাজা দুটো কাঁঠালই পেকেছে, দিদির জন্য পাঠিয়ে দিই। আজ কি করবেন শুনি? নীলু বললে, দিদিকে রোজ রাত্রিরে পড়ান, আমাদের পড়ান না কেন? পড়াবো কি, তুমি পড়তে বসবার মেয়ে বটে। জানো, আজকাল কলকাতায় মেয়েদের পড়বার জন্য বেথুন বলে এক সাহেব স্কুল করে দিয়েছে। কত মেয়ে সেখানে পড়ছে। সত্যি? সত্যি না তো মিথ্যে? আমার কাছে একখানা কাগজ আছে, সর্বশুভকারী বলে। তাতে একজন বড় পণ্ডিত মদনমোহন তর্কালঙ্কার এইসব লিখেছেন। মেয়েদের লেখাপড়া শেখার দরকার। শুধু কাঁঠাল খেলে মানব জীবন বৃথায় চলে যাবে, না দেখলে কিছু, না বুঝলে কিছু। বিলু বললে, কাঁঠাল খাওয়া খুঁড়বেন না বলে দিচ্ছি। কাঁঠাল খাওয়া কি খারাপ জিনিস? নীলু বললে, খেতেই হবে আপনাকে 10টা কোষ। পদ্মার কাঁঠাল কখনো খাননি? খেয়েই দেখুন না কি বলছি। আমি যদি খাই তোমরা লেখাপড়া শিখবে? তোমার দিদি কেমন সংস্কৃত শিখেছে, কেমন বাংলা পড়তে পারে, ভারতচন্দ্র রায়ের কবিতা মুখস্থ করেছে। তোমরা কেবল। নীলু কৃত্রিম রাগের সুরে হাত তুলে বললে, চুপ। কাঁঠাল খাওয়ার খোঁটা খবরদার আর দেবেন না কিন্তু। স্বাধ্যায় কাকে বলে জানো? রোজ কিছু কিছু শাস্ত্র পড়া। ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? বৃথা জীবনটা কাটিয়ে দিয়ে লাভ কি? আবার? আচ্ছা যাক, ভগবানের কথা জানবার ইচ্ছে হয় না? আমরা জানি। কি জানো? ছাই জানো। দিদি বুঝি বেশি জানে আমাদের চেয়ে? সে উপনিষদ পড়ে আমার কাছে। উপনিষদ কি তা বুঝতে পারবে না এখন, ক্রমে বুঝবে যদি লেখাপড়া শেখো। আপনি এসব শিখলেন কোথায়? বাংলাদেশে এর চর্চা নেই। এখানে এসে দেখছি শুধু মঙ্গলচণ্ডীর গীত আর মনসার ভাসান আর শিবের বিয়ে, এইসব। বড্ড জোর ভাষা রামায়ণ মহাভারত। এ আমি জেনেছিলাম ঋষিকেশ পরমহংসজির আশ্রমে পশ্চিমে। তাঁর আর এক শিষ্য ওই যে সেবার এসেছিলেন, তোমরা দেখেছ। আমার চোখ খুলে দিয়েছেন তিনি আমার গুরু। এই জন্যেই মন্ত্র দেননি বটে, তবে চোখ খুলে দিয়েছিলেন। আমি তখন জানতাম না কলকাতায় রামমোহন রায় বলে একজন বড় লোক আর ভারী পণ্ডিত লোক নাকি এই উপনিষদের মত প্রচার করেছিলেন। তার বইও নাকি আছে, সর্বশুভকারী কাগজে লিখেছে।
ওসব খ্রিস্টানি মত। বাপ পিতামহ যা করে গিয়েছে। নীলু, বাপ পিতামহ কি করেছেন তুমি তার কতটুকু জানো? উপনিষদের ধর্ম ঋষিদের তৈরি, তা তুমি জানো? আচ্ছা, এসব কথা আজ থাক, রাত হয়ে যাচ্ছে। না, বলুন না শুনি, বেশ লাগছে। তোমার মধ্যে বুদ্ধি আছে, তোমার দিদির চেয়েও বেশি বুদ্ধি আছে, কিন্তু তুমি একেবারে ছেলে মানুষই করে দিন কাটাচ্ছ। বিলু বললে, ওসব রাখুন, আপনি কাঁঠাল খান। আমরা কাল থেকে লেখাপড়া শিখব, দিদির সঙ্গে একসঙ্গে বসে, কিন্তু বলবেন আপনি, আলাদা না। নীলু ততক্ষণে একটা পাথরের খোড়ায় কাঁঠাল ভেঙে স্বামীর সামনে রাখল। ভবানী বললেন, এতগুলো খাবো? নীলু মাত্র 2টি কোষ তুলে নিয়ে বললে, বাকিগুলো সব খান, কদমার কাঁঠাল। কি মিষ্টি দেখুন। নাগর না খেলে আমাদের ভালো লাগে? ও নাগর, এমন মিষ্টি কাঁঠালরা আপনি খাবেন না? খান খান, মাথার দিব্যি। বিলু বললে, কাঁঠাল খেয়ে না, একটা বিচি খেয়ে নেবেন নুন দিয়ে, আর কোনো অসুখ করবে না। ওই রে, খোকন কেঁদে উঠল দিদির ঘরে। দিদি বোধহয় সারাদিন খাটাখাটুনির পরে ঘুমিয়ে পড়েছে। শিগগির যা নীলু। নীলু ছুটে ঘর থেকে বার হয়ে গেল। ঘেঁটু ফুলের পাপড়ির মতো সাদা জ্যোৎস্না বাইরে। রামকানাই কবিরাজ গত 1 বছর গৃহহীন আশ্রয়হীন হয়ে আছেন। সেবার 3 দিন নীলকুঠির চুনের গুদামে আবদ্ধ ছিলেন। দেওয়ান রাজারাম অনেক বুঝিয়েছিলেন, অনেক প্রলোভন দেখিয়েছিলেন, কিন্তু কিছুতেই মিথ্যা সাক্ষ্য দেওয়াতে রাজি করাতে পারেননি রামকানাইকে। শ্যামচাঁদের ফলে অচৈতন্য হয়ে পড়েছিলেন চুনের গুদামে। নীলকুঠির সাহেবদের ঘরে বসে কি তিনি জল খেতে পারেন? জলস্পর্শ করেননি সুতরাং কদিন। মরমর দেখে তাঁকে ভয়ে ছেড়ে দেয়। নিজের সেই ছোট্ট দোচালা ঘরটাতে ফিরে এলেন। এসে দেখেন ঘরটা আছে বটে, কিন্তু জিনিসপত্র কিছু নেই। হাঁড়ি কুড়ি ভেঙে চুরে তছনছ করেছে। তাঁর জড়িবুটির হাঁড়িটা কোথায় ফেলে দিয়েছে। তাতে কত কষ্টে সংগ্রহ করা সোঁদালি ফুলের গুঁড়ো, পুনর্নবা, হলহলি শাকের পাতা, ক্ষেত পাপড়া, নালিমূলের লতা, এইসব জিনিস শুকনো অবস্থায় ছিল। 10 আনা পয়সা ছিল একটা ন্যাকড়ার পুঁটুলিতে, তাও অন্তর্হিত। ঘরের মধ্যে যেন মত্তহস্তি চলাফেরা করে বেরিয়ে ওসব উলট পালট লণ্ডভণ্ড করে দিয়ে গিয়েছে। চাল ডাল কিছু এক দানাও ছিল না ঘরে। বাড়ি এসে যে 1 ঘটি জল খাবেন এমন উপায় ছিল না, না কলসি না ঘটি। রামু সর্দারের খুনের মামলা চলেছিল 5-6 মাস ধরে। শেষে জেলার ম্যাজিস্ট্রেট সাহেব এসে তার কি একটা মীমাংসা করে দিয়ে যান। রামকানাই আগে 2-1টা রোগী যা পেতেন, এখন ভয়ে তাকে আর কেউ দেখাতো না। দেখালে দেওয়ান রাজারামের বিরাগভাজন হতে হবে। রামকানাইকে 3-4 মাস প্রায় অনাহারে কাটাতে হয়েছে। পৌষ মাসের শেষে রামকানাই অসুখে পড়লেন। জ্বর, বুকে ব্যথা। সেই ভাঙা দোচালায় একা বাঁশের মাচাতে পড়ে থাকেন, কেউ দেখবার নেই। নীলকুঠির ভয়ে কেউ তাঁর কাছেও ঘেঁষে না। একদিন ফর্সা শাড়ি পরা মেয়েদের মতো হাত কাটা জামা গায়ে দেওয়া এক স্ত্রীলোককে তার দিন ও কুটিরে ঢুকতে দেখে রামকানাই রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। এসো মা, বসো। তুমি কনে আসছো? চিনতে পারলাম না যে। স্ত্রীলোকটি এসে তাঁকে দূর থেকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলে। বললে, আমারে চিনতে পারবেন না, আমার নাম গয়া। রামকানাই এ নাম শুনেছিলেন। চমকে উঠে বললেন, গয়া মেম? হাঁ বাবা ঠাকুর, ওই নাম সবাই বলে বটে। কি জন্যে এসেছো মা? আমার কত ভাগ্যি। আপনার ওপর সাহেবদের মধ্যে ছোট সাহেব খুব রাগ করেছে, আর করেছে দেওয়ানজি, কিন্তু বড় সাহেব আপনার ওপর এসব অত্যাচারের কথা, অনাচারের কথা কিছুই জানে না। আপনি আছেন কেমন? জ্বর, বুকে ব্যথা, বড় দুর্বল। আপনার জন্য একটু দুধ এনেছিলাম।
আমি তো জাল দিয়ে খেতে পারবো না, উঠতে পারছি নে। দুধ তুমি ফিরিয়ে নিয়ে যাও মা। না বাবা ঠাকুর, আপনার নাম করে এনেলাম, ফিরিয়ে নিয়ে যাব না। আপনি না খান, বেলগাছের তলায় ঢেলি দিয়ে যাব। আমার কি সেই ভাগ্যি আপনার মতো ব্রাহ্মণ মোর হাতের দুধ সেবা করবেন? রামকানাই শঠ নন, বলেই ফেললেন, আমি মা শূদ্রের দান নিই না। গয়া চতুর মেয়ে, হেসে বললে, কিন্তু মেয়ের দান কেন নেবেন না বাবা ঠাকুর? আর যদি আপনার মনে হ্যাচাং প্যাচাং থাকে, মেয়ের দুধের দাম আপনি সেরে উঠে দেবেন এরপরে, তাতে তো আর দোষ নেই। হ্যাঁ, তা হতে পারে মা। বেশ বেশ, সেই কথাই রইল। দুধ আপনি সেবা করুন, জাল দেবে কে তাই ভাবছি, আমার তো উঠবার শক্তি নেই। গয়া মেম ভয়ে ভয়ে বলল, বাবা ঠাকুর, আমি জাল দিয়ে দেব? তা দেও, তাতে আমার কোনো আপত্তি নেই মা, দান না নিলেই হলো। তাতেও তুমি দুঃখিত হও না, আমার বাপ ঠাকুরদা কখনো দান নেননি, আমি নিলেই পতিত হব বুড়ো বয়সে। তবে কি জানো, খেতে হবে আমায় তোমাদের জিনিস। পারু হয়ে পড়লাম কি না, কে করবে বলো, কে দেবে? মুই দেবানি বাবা ঠাকুর, কিছু ভাববেন না। আপনার মেয়ে বেঁচে থাকতে কোনো ভাবনা নেই আপনার। সুধী সাহিত্যপ্রেমী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইছামতি উপন্যাসের ৭ম পর্ব আজ এ পর্যন্তই। আবার আগামী পর্বে ইছামতির পরবর্তী অংশ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। চলতে থাকুক গল্প গেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেল। সুধী সাহিত্যপ্রেমী, আমাদের এই প্রয়াস আপনাদের কেমন লাগছে তা দয়া করে জানাবেন। আমাদের এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করে আমাদের উৎসাহ বৃদ্ধি করবেন এবং আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।